আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই জো বাইডেন প্রশাসনের ৭৮টি আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। এদিন বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় তিনি শপথ নেন। সিএনএন জানিয়েছে, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যান ক্যাপিটল ওয়ান স্টেডিয়ামে। সেখানে হাজার হাজার সমর্থকের সামনে বেশ কিছু নির্দেশনায় স্বাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করা, যার মধ্যে আছে কিউবেকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেওয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার। এছাড়া আছে সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা, জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা এবং বাক স্বাধীনতা পুনর্স্থাপন করা এবং সরকারি যে কোনো সেন্সরশিপ বন্ধ করা। এছাড়া অভিষেক ভাষণেই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। একই ভেন্যুতে ট্রাম্পের কিছু আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত ছিলেন। ট্রাম্প অনুষ্ঠানস্থলে আসার আগে সেখানে উপস্থিত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উপস্থিত ছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সহ পরিবারের সদস্যরা। বিদেশি অতিথি হিসেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে পতন থেকে উদ্ধার করে আমেরিকাকে আবার মহান করে তুলতে সৃষ্টিকর্তা তার জীবন বাঁচিয়েছেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে এই কথা বলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকায় এখন থেকে সুবর্ণ যুগের সূচনা হয়েছে। আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে, সারা বিশ্বে আবার সম্মান অর্জন করবে। যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। কাউকে আর মার্কিনীদের ব্যবহার করে সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিষেকের দিন অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এই অভিনন্দন জানান। একই সাথে তিনি আলোচনার আগ্রহ প্রকাশ করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের দেওয়া ভাষণে পুতিন স্বীকার করেছেন রাশিয়ার সঙ্গে ট্রাম্প যোগাযোগ পুনরায় চালু করতে চান। একই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ট্রাম্পের সবকিছু করার চেষ্টার কথাও স্বীকার করে নিয়েছেন। পুতিন বলেছেন, অবশ্যই আমরা তার অবস্থানকে স্বাগত জানাই। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য তাকে আমরা অভিনন্দন জানাই। রুশ নেতা বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সংলাপের জন্য উন্মুক্ত রয়েছেন তিনি, কিন্তু ট্রাম্পের অবস্থান হওয়া উচিত সাময়িক যুদ্ধবিরতির বদলে অঞ্চলটির সব দেশ ও মানুষের বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘমেয়াদী শান্তি। পুতিন বলেন, স্বাভাবিকভাবেই আমরা রাশিয়ার স্বার্থের পক্ষে দাঁড়াব। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন। মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও অনেকেই জানেন তাকে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির কাছেও তিনি সমাদৃত। এই কারণে দলটির কোনো সিনেটর তার বিরুদ্ধে ভোট দেননি। তাদের অনেকেই মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মার্কো রুবিও উপযুক্ত ব্যক্তি। রুবিও ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সেনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ট্রাম্পের বিরোধিতা করতেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুবিও। তখন ট্রাম্পের সাথে তার তুমুল বাকযুদ্ধ হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এবার তিনি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করতে যাচ্ছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যান্টনি ব্লিংকেন। তবে গাজায় ইসরায়েলের গণহত্যায় সহযোগিতা করায় শেষ দিকে এসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের তোপের মুখে পড়েন ব্লিংকেন।
এক সাংবাদিক সবার সামনে তাকে ক্রিমিনাল হিসেবে অভিহিত করেন। পশ্চিম তীরে সহিংসতা চালাতে গিয়ে ভুলক্রমে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী। এছাড়া আরেক ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের আল ফান্দাক শহরে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে। আল জাজিরা জানিয়েছে, সোমবার জেরুজালেমের উত্তর দিকের কয়েকটি ছোট শহর ও গ্রামে সহিংসতা চালায় অবৈধ দখলদার ইসরায়েলিরা। এসব সহিংসতায় বাড়ি, স্কুল, নার্সারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত 12 ফিলিস্তিনি। আল মায়াদিন জানিয়েছে, সোমবার সন্ধ্যায় আল ফান্দাক শহরে ফিলিস্তিনিদের বাড়ি, যানবাহন ও দোকানপাটে আগুন দেয় একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এর ফলে অনেক ফিলিস্তিনি আহত হয়। ফিলিস্তিনিরা এই সহিংসতার প্রতিবাদ করতে গেলে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তাদের গুলিতে ভুলক্রমে এক ইসরায়েলি নিহত ও একজন আহত হয়। এছাড়া আজ্জুন নামের একটি ছোট্ট শহরে হানা দিয়ে বেশ কিছু ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার সেনারা। অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের এই হামলা এমন একদিনে হলো যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দায়িত্ব নিয়েই কিছু ইসরায়েলির ওপর সহিংসতার জন্য বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছেন। এই পদক্ষেপ পশ্চিম তীরে ইহুদিদের সহিংসতা আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে গাজা উপত্যকার বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের মাঝে নিজ ভিটায় ফেরার তাড়া ছিল। যদিও গাজার বেশিরভাগ বাড়িই গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের জন্য গাজায় ঢুকছে ত্রাণের বহর। এসব ত্রাণবাহী ট্রাক ভাগ করে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। হামাস প্রশাসনের পুলিশ ও নিরাপত্তা বাহিনী গাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে নেমেছে। তারা বাসিন্দাদের মাঝে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণে সহায়তা করছে। এরই মধ্যে গাজায় বেশ কিছু গণকবর খুঁজে পাওয়া গেছে। দখলদার সেনারা বাসিন্দাদের হত্যা করে এসব গণকবরে রেখেছিল। তালেবানের শীর্ষ নেতাদের প্রতি মেয়েদের জন্য স্কুল নির্মাণের আহ্বান জানিয়েছেন আফগান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। সাধারণত তালেবানের নেতাদের সংগঠনের নীতির বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায় না, কিন্তু স্টানিকজাই এবার প্রকাশ্যেই মেয়েদের শিক্ষার পক্ষে বক্তব্য রেখেছেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগানিস্তানে মেয়েদের শিক্ষার পথ ক্রমশই বন্ধ হচ্ছে, যা দেশটির আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আব্বাস স্টানিকজাই এক বক্তৃতায় বলেন, মেয়ে ও নারীদের শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ করা ইসলামী শরিয়া আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তোলো নিউজ জানিয়েছে, বক্তৃতায় তিনি তালেবানের সর্বোচ্চ নেতার প্রতি মেয়েদের স্কুলগুলো খুলে দিতে আহ্বান জানান। স্টানিকজাই বলেন, মেয়েদের শিক্ষা বন্ধ করার মাধ্যমে 4 কোটি জনসংখ্যার মধ্যে 2 কোটির সাথে অবিচার করা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষার দুয়ার খোলা ছিল। সাম্প্রতিক সময়ে আর কোনো নেতাকে এত কঠোরভাবে তালেবানের নীতির সমালোচনা করতে শোনা যায়নি। তালেবানের ভেতরের কিছু সূত্র ও কিছু কূটনীতিক রয়টার্সকে বলেছেন, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা নিজেই নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যদিও সংগঠনটির অনেক নেতা এর পক্ষে ছিলেন। গত বছর জুলাই মাসে এক বক্তৃতায় আখুনজাদা বলেছিলেন, তালেবান আফগান নারীদের অবস্থার উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। সে সময় তিনি নারীদের অধিকার রক্ষায় বেশ কিছু পদক্ষেপের ঘোষণাও দিয়েছিলেন, তবে সেখানে নারী শিক্ষা চালুর কোনো ঘোষণা ছিল না। যুদ্ধবিরতির এক আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেছে মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী জোট মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। গত শনিবার থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই চুক্তির ফলে উভয় দেশের সীমান্ত লাগোয়া এলাকায় লড়াই বন্ধ রয়েছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে উভয় পক্ষের কর্মকর্তারা বৈঠক করেছেন। সেখানে তারা শান্তি প্রচেষ্টার জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলের পরিস্থিতি শান্ত করা মিয়ানমার ও এই অঞ্চলের সকল দেশের সকল পক্ষের এক সাধারণ স্বার্থ, যা চীন ও মিয়ানমারের সীমান্ত এলাকার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে অবদান রাখে। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম একটি ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এই গোষ্ঠীগুলো মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। দেশটির তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মিকে নিয়ে গঠিত বিদ্রোহীদের জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি।
সালের অক্টোবরের শেষের দিকে চীন সীমান্তের কাছে বিস্তীর্ণ অঞ্চল দখল করে সামরিক জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে এই জোট। জাতিগত চীনাদের নিয়ে গঠিত বিদ্রোহী গোষ্ঠীটি গত জুলাইয়ে বলেছিল তারা চীন সীমান্তের কাছে সরকারি বাহিনীর বড় একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকেই দেশজুড়ে সামরিক সরকার বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়। ধর্ম অবমাননার দায়ে এক সঙ্গীত শিল্পীকে মৃত্যুদণ্ড দেওয়ার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তা অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, আমির হোসাইন মাকসুদলু নামের ওই শিল্পী সম্প্রতি বিচার বিভাগীয় নমনীয়তার আওতায় এসেছেন। ফৌজদারি বিধানে দোষীদের ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আইনি পন্থায় তাদের সহযোগিতা দেয়া হয় এই বিধানে। ইরান ইন্টারন্যাশনাল নামের একটি সংবাদ মাধ্যম বিচার বিভাগের এই বিবৃতিটি প্রকাশ করেছে। এর আগে সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ওই শিল্পীর মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির দায়ে ইরানের জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। সংস্কারবাদী সংবাদ মাধ্যম ইতেমাদ বলেছে, মহানবীকে কটূক্তির দায়ে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এই গায়ক। 37 বছর বয়সী আমির হোসেন 2018 সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন, কিন্তু 2023 সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয় তুর্কি পুলিশ। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। শরীরে অসংখ্য ট্যাটু থাকায় আমির হোসেন তার ভক্তদের মাঝে টাটালু নামেও পরিচিত। গত বছর মে মাসে ধর্ম অবমাননার মামলায় তাকে 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। পতিতাবৃত্তি প্রচারের দায়েও এক মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।